বললাম ফাস্টিংটা কত 5.1 থেকে 6.9, 1 আওয়ার হলো 10 এর বেশি অথবা সমান, 2 আওয়ার হলে কি আমার 8.5 থেকে 11, এগুলা বইয়ে আছে অথবা আমি ছবি তুলে দিব, আপনাদের ওজিএসডি থাকলে দেখতে পারেন। আর ডায়াবেটিস ইন প্রেগন্যান্সিতে এই জিনিসটাই কেমন হবে, ফাস্টিং প্লাজমা গ্লুকোজটা থাকবে 7 এর বেশি অথবা সমান, 2 আওয়ার প্লাজমা গ্লুকোজ থাকবে 11.1 এর বেশি অথবা সমান, র্যান্ডম প্লাজমা গ্লুকোজও 11 এর বেশি থাকবে, ঠিক আছে, মানে 2 আওয়ার্সটা থাকবে 11 এর বেশি। 7 আর 11 তখন আমি এটা করবো ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, যখন এত বেশি থাকবে ওজিডিটি। ক্লিয়ার কিনা এগুলা? ক্লিয়ার? ওজিডিটি ভ্যালু অনুযায়ী আমি বলছি যে কিভাবে আমি ডিপ এবং জিডিএম বুঝবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে এসইউজি বলছে, এই যে দেখেন এই যে কথাটা বলছে ব্লু কালার দিয়ে 263 নাম্বার পেজে, এটা এসইউজি বলছে। এসইউজি তে যেটা করে সেটা হলো কি, ফার্স্টে আমার যে পেশেন্টটা ধরে আসলো আপনার কাছে, একটা পেশেন্ট, আপনি তার জানতে চাইতেছেন, তাকে আপনি কি করবেন 50 গ্রাম গ্লুকোজ খাওয়াতে দেবেন, এটাকে বলে গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, জিটিটি, জিটিটি বলে গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট। তাকে আমি কি করলাম কি 50 গ্রাম ওরাল গ্লুকোজ খাওয়াই দিলাম উইদাউট রিগার্ড অফ টাইম অর ডে, মানে সে না খায়। আচ্ছা, ও জিটিটি করার কিছু নিয়ম আছে, জিটিটি করার, জিটিটির কিচ্ছু নাই, যে আমি সাথে সাথে তাকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিলাম, তারপর হলে কি তাকে আমি দেখলাম, হ্যাঁ 24 থেকে 28 সপ্তাহের মধ্যে যখন আসে তখন তাকে আমি 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিলাম, ঠিক আছে। তখন আমি তারপরে তার 1 ঘন্টা পরে আমি তার একটা ইয়ে করলাম, 1 ঘন্টা পরে আমি তাকে দেখলাম, ঠিক আছে, আর আরবিএস করে, যদি আরবিএস 7.8 মিলিমোল পার লিটারে বেশি থাকে তাকে পরের দিন তাকে আমি ওজিডিটি করাবো, এতটুকু জানলেই হবে। এটা হলো এসইউজি, এসইউজি এটা করে, ঠিক আছে। এসইউজি তে আমেরিকান অ্যাসোসিয়েশন, যেটা এসইউজি তারা এটা করে, তারা কি করে আপনার 50 গ্রাম গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট করে, জিটিটি করে। 24 থেকে 28 সপ্তাহে তারা আসার পর তারা গ্লুকোজ খাওয়া দেয়, তারপর তারা যদি দেখে যে 7.8 এর বেশি পায় 1 ঘন্টা পরে, তখন তারা পরের দিন তাকে ওজিডিটি করতে বলে। হ্যাঁ, এটা হলে কি আমার এই বই, আপনাদের বই যেটা লেওয়া আছে যে 100 গ্রাম গ্লুকোজ খাওয়ায় তারা জিটিটি করে। আমরা নরমালি কত গ্রাম গ্লুকোজ খাওয়াই? 75 গ্রাম। আর এসইউজি কত গ্রাম খাওয়ায়? 100 গ্রাম গ্লুকোজ খাওয়ায়, ঠিক আছে। এখন দেখেন ডিপসি, ডিপসি হলো ইন্ডিয়ান, তারা ডিপসি পর্যন্ত লিখে কিন্তু আর লেখে নেই, আমরা কিন্তু ডাব্লিউএইচও ফলো করি, ডাব্লিউএইচটা কিন্তু আপনাদের জানতে হবে। ডিপসিটা কোনটা? ডিপসি হলে দেখেন এটা কিন্তু 2 স্টেপ ছিল না, এসইউজি যেটা করছে সেটা 2 স্টেপ। আগের দিন আপনি তাকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়ালেন, তখন তার 7.8 এর বেশি পাইলাম, তখন আমি তাকে পরের দিন বললাম আমার ওজিডিটি করতে, তাহলে এটা 2টা স্টেপ হইলো না। আর ডিপসি খালি 1 স্টেপ মেথড। ডিপসিতে কি করতেছে, ডিপসিতে কিছুই না, প্রথম দিন আমি কি করলাম, ডিপসি মানে কি ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি সোসাইটি অফ ইন্ডিয়া, এটাতে কি করতেছে 75 গ্লুকোজ উইথাউট অ্যাসোসিয়েটেড উইথ টাইম এন্ড লাস্ট মিল। যখনই আসবে কোনো কথা নাই বার্তা নাই, কখন শেষ খাবার খাইছে জানার দরকার নেই, 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিবেন। 2 ঘন্টা পরে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে দেখবেন 2 ঘন্টা পরে আরপিএস করে, যদি 7.8 এর বেশি থাকে তাহলে এটা নিশ্চিতভাবে জিজিএম। এবং আপনাকে এটা জিনিস মনে রাখতে হবে, ডিপসি কিন্তু আমাদের দেশে প্র্যাকটিস হয়, আমরা মানে ওভারঅল ডাব্লিউএইচও ফলো করি, কিন্তু ডিপসিও কিন্তু প্র্যাকটিস হয়, অনেক ম্যাডামরা কিন্তু ডিপসি প্র্যাকটিস করে। সো আপনি এবং অনেক যে আমরা যে ডায়াবেটিস হলে আমরা অনেক পেশেন্টকে যে আমরা ডায়াবেটিস ইয়ের কাছে পাঠাই, আপনার কি বলে এন্ডোক্রাইনোলজিস্টের কাছে পাঠাই, এন্ডোক্রাইনোলজিস্টরা কিন্তু ডিপসিকে ফলো করে, ডিপসিটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। ডিপসিটা কি বললাম আপনাকে, 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর সাথে সাথে আমার জানা লাগবে, সারা রাত না খেয়ে থাকা লাগবে না, পেশেন্ট যখনই আসবে তাকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিব। 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে আমি তাকে হলে গিয়ে একটা ব্লাড গ্লুকোজ খালি একটা আরবিএস করবো, করে যদি 7.8 এর বেশি পাই তাহলে এটা জিজিএম শেষ। এটা হলো ডিপসি। আর আমরা যেটা করি সেটা হলো ওজিডিটি। এখন এখানে আপনি কোশ্চেন হতে পারে যে আমি কেন সারা রাত পেশেন্টকে না খাওয়ায় রেখা 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই, ও ডাব্লিউএইচওটাই কেন আমরা নিলাম, কেন আমি নিলাম? হ্যাঁ, এটা আপনার কোশ্চেন হতে পারে, কেন আমরা ডাব্লিউএইচও কে এতগুলো থাকতে আমি ডাব্লিউএইচও কে কেন নিলাম? কারণ ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ড, তাই না? আপনি দেখেন আমার 75 গ্রাম গ্লুকোজ খাওয়াইতে হবে, ঠিক আছে। আমাদের দেশের মানুষজন হলে কি আপনার মানে অতটা সচেতন না, তাই না, তাদেরকে সচেতন না, যে কারণে হলে কি আমরা একটা রেঞ্জে, এবং আমাদের ল্যাব ডায়াগনোস, আমাদের ল্যাবের উপর কি আমাদের 100% আমাদের বিশ্বাস আছে নাই, কিন্তু এক এক ল্যাব এক এক রকম আমাদের ইনভেস্টিগেশন দেয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে তো ইনভেস্টিগেশনের আরো ভয়ঙ্কর সিচুয়েশন, তাই না, ভুলভাল রিপোর্ট দিয়ে রাখে, যেই কারণে আমরা ডাব্লিউএইচওটাকে ফলো করি, যে একটা রেঞ্জে রেজাল্ট দিতেছে। তারপর 75 গ্রাম গ্লুকোজ খাওয়ায় আমি টেস্ট করতেছি, সারা রাত পেশেন্ট না খায় থাকতেছে, পরের দিন পেশেন্টকে আমি 75 গ্রাম গ্লুকোজ খাওয়াবো, এবং পেশেন্টকে আমি বলবো যে আপনি 2 ঘন্টা পর্যন্ত তেমন কোনো কাজ করবেন না। কেন আমি তাকে 2 ঘন্টা পর্যন্ত তেমন কোনো কাজ না করতে বলবো? কারণ হলো কি, যদি বেশি কাজ করে, যদি সে দাঁড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, যদি আমাদের পেশেন্টটা শুনে না, ডায়াবেটিক হসপিটালে যাবে, ফার্স্টে 75 আপনার ফাস্টিং দিবে, তারপর 75 গ্রাম গ্লুকোজ দিয়ে তারা নাস্তা করতে রেস্টুরেন্টে চলে যাবে, হাত ধরাধরি করবে, লাফালাফি করবে, তারপর 2 ঘন্টা পরে এসে দিবে। এটা কিন্তু ঠিক না। কেন ঠিক না? 2 ঘন্টা নিয়ম কিন্তু রেস্ট নেওয়া, কারণ কর্টিসল রিলিজ হবে, যদি সে বেশি দৌড়াদৌড়ি করে তাহলে কর্টিসল রিলিজ হবে। কর্টিসল রিলিজ হলে কি হবে, আপনার কিন্তু এমনি ডায়াবেটিসের পরিমাণ বেশি দেখাবে, 2 আওয়ার্সের পরে এমনি কিন্তু ডায়াবেটিস দেখাতে পারে। সো আপনার 2 ঘন্টা কিন্তু রেস্ট নিতে বলা হয়। তারপরে 2 ঘন্টা পরে আমি আরেকটা
আরবিএস দেখবো, তারপর আমি তাকে ওজিটিটি আমার ফুলফিল হবে। তো এখন কেন 75 গ্রাম গ্লুকোজ, আমি তাকে নাস্তা করতে বলতে পারতাম, তাহলে কেন আমি তাকে 2 ঘন্টা পরে আমি তাকে 75 গ্রাম গ্লুকোজই কেন খাওয়ালাম? তাকে তো যে কোনো আমি নাস্তা বলতে পারতাম যে আপনি নাস্তা করে আসেন। কেন ওয়াই 75 গ্রাম গ্লুকোজ? বিকজ যে আমরা এক একজন এক এক রকম নাস্তা খেতে পারে। আপনি পেশেন্টকে বলেন নাস্তা খেতে, একজন গিয়ে ভাত খাবে, একজন গিয়ে রুটি খাবে, একজন হয়তো কিছুই খাবে না। তাহলে কি আপনার 2 আওয়ার্স হবে? একজন মনে করলে হ্যাঁ আমি যদি না খায় থাকি তাহলে মনে হয় আমার ডায়াবেটিস ধরা পড়বে না। তখন কি হবে কাহিনীটা? তখন কি আর স্যার ডায়াবেটিস ধরা পড়বে? আমাদের দেশে এটা সম্ভব। আপনি দেখবেন কোনো পেশেন্টকে যদি আমি বলি, যেমন আমার মা বাবার ক্ষেত্রেও সেম কাহিনী, যদি বলি কালকে তোমাকে কিন্তু সকালবেলা খালি পেটে গ্লুকোজ দেওয়া লাগবে, আজকে রাত্রে এসে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তাদের এমন একটা ধারণা যে আজকে কম খেলে কালকে মানে গ্লুকোজ কম পাওয়া যাবে। সো এই জিনিসটা হবে, যে কারণে আমাদের একটা ফিক্স করা হয় যে আমি 75 গ্রাম গ্লুকোজই খাওয়াবো পেশেন্টকে, যাতে আমি আমার ওজিডিটিটা ঠিক রেজাল্ট পাই। বাংলাদেশের মানুষের এই শয়তানি 2 নম্বরই কমানোর জন্যই আমরা ডাব্লিউএইচওটাকেই হলে গিয়ে প্রেফার করি। ঠিক আছে, গেল এতটুকু। আচ্ছা, এখন আমরা কি জানবো? ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আপনাকে 3টে জিনিস জানা লাগবে। আপনাদের এখানে কিন্তু দেখেন মিলিগ্রাম পার ডেসিলিটার দিয়ে দিছে, 95, 105, এগুলো মনে রাখা লাগবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমি যে বলছি আপনি মেইনলি 7.8, 11 এগুলো আমরা বেশি মনে রাখতে পারি, 5.1, 6.1 এগুলো মনে রাখতে পারি। আপনি এগুলোকে 18 দিয়ে গুণ দিয়ে দিয়ে ইয়ে করবেন, পরীক্ষার খাতায় 18 দিয়ে একটু গুণ দিয়ে দিবেন যদি মিলিগ্রাম পার ডেসিলিটারে আসে। আচ্ছা, আচ্ছা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পড়বো আমরা, আগে আসল কাহিনী চাই না কিছু আরো। অনেক কিছু আছে জিডিএম এ, বুঝছেন, অনেক কিছু আছে, এবং আপনাদের এত মানে মানে ভিতরের কোশ্চেন আসে জিডিএম থেকে, কেন যে এত আপনাদের ভিতরে। আচ্ছা এখন হলো আপনার ধরেন, আচ্ছা এখন হলো কি আপনাদের স্ক্রিনিং, তাই না? স্ক্রিনিং এর ক্ষেত্রে আমি তো বললাম, তাহলে আপনি এইচবিএনসি কি করবেন? আপনাদের তো এবার একটা কোশ্চেন আসছে এইচবিএনসি নিয়ে। হোয়াট ইজ এইচবিএনসি? এইচবিএনসি মানে কি? এইচবিএনসি মানে হলো কি গ্লাইসেটেড হিমোগ্লোবিন। ঠিক আছে, গ্লাইসেটেড হিমোগ্লোবিন। তো এখন এই যে আমার এইচবিএনসি, আমি কি এইচবিএনসি করব? এইচবিএনসি সম্বন্ধে লিখছিলাম যে এটা কই গেল? হ্যাঁ, এইচবিএনসিটা একটা নন এনজাইমেটিক গ্লাইসিলেশন অফ দ্য হিমোগ্লোবিন, নন এনজাইমেটিক গ্লাইকোজাইলেশন অফ দ্য হিমোগ্লোবিন। হ্যাঁ, এখানে কি হয় একটু আপনাদের দেখাই, লেখা আছে একটু দেখেন, যদি কোশ্চেন চলে আসে, বলা যায় না আপনাদের যেই সব কঠিন কোশ্চেন আসে। দেখেন আমি তো বলছি HbA1c মানে হিমোগ্লোবিনটা থেকে 2 আলফা 2 বিটা, তাই না? এটা হলে কি বাইন্ডস করে, এই চেইনটা আমার গ্লুকোজের সাথে বাইন্ড করতেছে, এটা বাইন্ড করতেছে এন টার্মিনাল ভ্যালিনের সাথে। ঠিক আছে, এটাই হলো HbA1c। ঠিক আছে, এইটুকু আপনি একটুখানি খাতা লিখে নেন বা স্ক্রিনশট নিয়ে নেন, লিখে রাখবেন। এটাই হলো কি আমার, এই যে দেখেন এই যে আমার বিটা চেইনের সাথে এন টার্মিনাল ভ্যালিনের সাথে, এটাই হলো HbA1c। হ্যাঁ, তাহলে কি আমার আরবিসিটা তো বেঁচে থাকে হলো 100 থেকে 120 দিন। তো আমি যদি এই এইচবিএনসি দিয়ে আমি দেখা যায় আরবিসির সাথে আমার এই যে গ্লুকোজটা লেগে আছে না, এই যে গ্লুকোজটা দেখছেন লেগে আছে হিমোগ্লোবিনের সাথে, গ্লুকোজটা কিন্তু লেগে থাকে এই যে এন টার্মিনাল ভ্যালিনের মাধ্যমে। তাহলে হলে কি আমি যদি তার হিমোগ্লোবিন A1C জানতে পারি, তাহলে এই আরবিসি তো আমার 100 থেকে 120 দিন পরে মরে যায়। তাহলে আমি প্রিভিয়াস 3 মাসে তার কতটুকু আমার গ্লুকোজ ছিল তার বডিতে, গ্লুকোজ টলারেন্স কতটুকু ছিল, বুঝতে পারবো যে প্রিভিয়াস 3 মাসে তার গ্লাইসেমিক কন্ট্রোল কতটুকু ছিল। এই জন্য আমি দেখতে পারবো, কারণ আরবিসিটা 3 মাস পরে তো মরে যাবে, এই আগের 3 মাসের এটা আমি বুঝতে পারবো। এটাই হলো কি এইচবিএনসি। ঠিক আছে, এটা গ্লুকোজের সাথে লেগে থাকে আরবিসি, মোট কথা হলো গ্লুকোজের সাথে আরবিসি লেগে থাকে। এন টার্মিনাল ভ্যালিনটা একটু লিখে রাখেন। আচ্ছা, এইচবিএনসি কতটুকু আমার টার্গেট ভ্যালু? 6.1 এর নিচে রাখতে হবে। প্রেগন্যান্সি 6.6 এর নিচে রাখতে হবে আমাকে, কিন্তু 6 এর নিচে আমার এইচবিএনসি রাখতে হবে। আচ্ছা, কখন আমি এইচবিএনসি করব? ইম্পর্টেন্ট কথা, আপনাদের পরীক্ষা এবার আসছে। ওয়েন আমি এইচবিএনসি করব? এইচবিএনসি আমি করব যদি ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি থাকে। পেশেন্ট আপনাকে হিস্ট্রি দিল, আয়শা আমার তো আগেই ডায়াবেটিস ছিল। ঠিক আছে, আমার তো আগেই ডায়াবেটিস ছিল, আপনার কাছে এমন ভাবে আসছে, তখন তো আপনি তাকে ফার্স্ট সেমিস্টারই করবেন, জানতে যে তার আগে 3 মাসের তার প্রিভিয়াস হিস্ট্রি, তার ডায়াবেটিস কেমন ছিল, শুধু কি এটা জানতে করবেন? আর কি জানতে করবেন? HbA1c হলো গিয়ে আপনার সবচেয়ে বেশি প্রেডিক্ট করে কনজেনিটাল অ্যানোমালি। HbA1c কি প্রেডিক্ট করে? কনজেনিটাল অ্যানোমালি রিফ্লেক্ট করে। ঠিক আছে, কনজেনিটাল অ্যানোমালি রিফ্লেক্ট করে। যত বেশি HbA1c তত বেশি কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স বেশি। আপনাদের কোনোদিন যদি HbA1c নিয়ে কোনো কোশ্চেন আসে, তাহলে এটাই
আসবে এসবিএ, যে এইচবিএনসি এর মেইন প্রেডিকশনটা কি, আমার এইচবিএনসি করার মেইন কস্টটা কি। আপনারা তো সবাই মনে করবেন যে ফার্স্ট সেমেস্টারে যদি এরকম কোশ্চেন আছে, ফার্স্ট সেমেস্টারে এইচবিএনসি আমি কেন করতেছি, মেইন কস্টটা কি, তখন সবার কাছে আমাদের মনে হয় আগের 3 মাসের মনে হয় আমি আরবিসি আমি গ্লুকোজটা জানতে চাইতেছি, সেইটা না। কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে প্রথম ফার্স্ট সেমেস্টার আমার এইচবিএনসির মেইন কারণ হলো কি আমার কনজেনিটাল ম্যালফরমেশন, বা যদি ডায়াবেটিস ইন প্রেগনেন্সি এমন যদি বলে যে পেশেন্টের ডায়াবেটিস আছে, আগে থেকে জানেন সে ডায়াবেটিস, জিজিএম না। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, এই যে আপনাদের এত সুন্দর করে চার্ট করে কনজেনিটাল অ্যানোমালি অনেকগুলো দিছে, এগুলো কিন্তু জিডিএম এ হয় না, এগুলো কিন্তু জিডিএম এ নরমালি হয় না, জিডিএম এ এত কনজেনিটাল অ্যানোমালি হয় না, একমাত্র ম্যাক্রোজোমিক বেবি ছাড়া জিডিএম এ সেরকম কোনো আমার কনজেনিটাল অ্যানোমালি হয় না। জিডিএম এ হয়, জিডিএম এ তেমন কিছু হয় না, সব কিন্তু ডায়াবেটিস ইন প্রেগনেন্সিতে হয়। ঠিক আছে, কারণ গ্লুকোজ হলো একটা টেরাটোজেনিক জিনিস, যখন গ্লুকোজ থাকে সেটা হলে গিয়ে আমার পেশেন্টকে কনজেনিটাল ম্যালফরমেশন করতে পারে। সো এইচবিওএনসিটা আমার যখন আপনার করতে হবে তখন ওই ডায়াবেটিস বলে রাখবে যে পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস আছে, এরকম একটা কথা বলবে আপনাকে সিনারিওতে, তখনই আপনি এইচবিওএনসি অ্যান্সার দিবেন। এবং এইচবিওএনসিটা হলো কি আমার কখন আমি বলতেছি মেইন, এইচবিওএনসিটা আমার মেইন হলে গিয়ে প্রেডিক্ট করে কনজেনিটাল অ্যানোমালি। আপনি একটা কথা খালি মনে রাখেন, যদি এইচবিওএনসি 10% এর বেশি হয় তাহলে 23% ক্ষেত্রে কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স আছে। 23% ক্ষেত্রে আমার চান্স বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার, যদি 10% হয়, 10% যদি এইচবিএনসি হয়। ঠিক আছে, আগের 2-3 মাস এটা তো অবশ্যই রিফ্লেক্ট করে, কিন্তু আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো কনজেনিটাল অ্যানোমালি প্রেডিক্ট করে। তাহলে আমি এইচবিএনসি কখন করব, যদি ডায়াবেটিস ইন প্রেগনেন্সি হয়, ডিপ হয়, তাহলে ফার্স্ট সেমেস্টারে। আর জিডিএম এর ক্ষেত্রে কি তাহলে আমি একবার এইচবিএনসি করব না? হ্যাঁ করব। কখন করব? যখন আমি ওজিটিটি করার পরে ডায়াগনোসিস করে ফেলছি যে এটা আমার জিডিএম, তখন আমি ডায়াগনোসিস যখন করছি তখন একটা, আমি ধরেন আমার ডায়াগনোসিস হয়ে গেছে জিডিএম, তখন আমি তাকে একটা এইচবিএনসি করতে দিতে পারি। ঠিক আছে, ধরেন আমি সেকেন্ড ট্রাইমেস্টারে তো আমার জিডিএম ডায়াগনোসিস হবে, তাই না? ফার্স্ট ট্রাইমেস্টারে তো হবে না জিডিএম ডায়াগনোসিস। ধরেন থার্ড ট্রাইমেস্টারে জিডিএম ডায়াগনোসিস হলো, হ্যাঁ, থার্ড ট্রাইমেস্টারে আপনি ধরতে পারছেন তার জিডিএম, তখন আপনি তাকে একটা এইচবিএনসি করতে দিলেন, তাহলে আপনি জানতে পারলেন যে আগের 3 মাসে তার গ্লাইসেমিক কন্ট্রোল কেমন ছিল, তাই না? ওইটা জানার জন্য মেইনলি আমরা করলাম। একবার করবো খালি অন ডায়াগনোসিস জিডিএম এর ক্ষেত্রে, নট সো ইম্পর্টেন্ট জিডিএম এর ক্ষেত্রে এইচবিএনসি। কারণ কি প্রেগনেন্সিতে এইচবিএনসি কিন্তু আমাকে কারেক্ট রেজাল্ট দিবে না। কারণ হলে কি আমার হিমোগ্লোবিন তো এমনিই কম থাকতেছে না, ফিজিওলজিক্যাল এনিমিয়া থাকে, তাহলে কি আমার এমনি এনিমিক থাকবে, তাহলে কিন্তু আমাকে কি কারেক্ট রেজাল্ট দেয়? এইচবিএনসি কিন্তু একদম কারেক্ট রেজাল্ট দিবে না। 100% আমি এইচবিএনসি এর উপর লায়াবেল হতে পারবো না। এইচবিএনসি কোনো ডায়াগনস্টিক ভ্যালু নাই, কিন্তু নো ডায়াগনস্টিক ভ্যালু। ঠিক আছে, কোনো ডায়াগনস্টিক ভ্যালু নাই, জিডিএম অথবা ডিপ যেটাই বলেন, কোনোটার ক্ষেত্রে কোনো ডায়াগনস্টিক ভ্যালু নাই এইচবিএনসি, বিকজ অফ এই যে হিমোগ্লোবিনের উপর। কারণ এটা হিমোগ্লোবিনের উপর ডিপেন্ড করে। কোনো পেশেন্ট যদি এনিমিক হয় তাহলে তো তার উল্টাপাল্টা দেখাবে। এছাড়া যদি পেশেন্টের কোনো রেনাল ডিজিজ থাকে, পেশেন্টের যদি রেনাল ফেলিওর থাকে, ইউরেমিয়া থাকে, ওইসব পেশেন্টের এইচবিএনসি বেশি দেখাবে কোনো কারণ ছাড়াই। ঠিক আছে, সো এই জন্য আমি এটাকে কিন্তু কোনো ডায়াগনস্টিক ভ্যালু হিসেবে ইউজ করতে পারবো না। এতটুকু কি ক্লিয়ার, না বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে? এইচবিএনসি গেল। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে আপনাদের, একটু আমি যে বলে দিই। আপনাদেরকে নর্মাল ডায়াবেটিস সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। আমরা নর্মাল ডায়াবেটিসে আমরা জানি যে ডায়াবেটিস হওয়ার আগে কিছু প্রি ডায়াবেটিক কিছু স্টেট আছে না, যেটাকে আমরা আইজিটি আইজিএফ বলি, মানে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স অথবা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, এগুলো বলি না। এই যে আমার ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স যেটা, এটা কি? ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ মানে খালি পেটে আমার ডায়াবেটিস বেশি পাওয়া, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স মানে কি? ভরা পেটে বেশি পাওয়া, মানে হলো কি আমার ভরা পেটে যদি আমি গ্লুকোজ বেশি পাই, কিন্তু ওরকম বেশি না যে আমার ডায়াবেটিস হয়ে গেছে, কিন্তু আমার নর্মালের থেকে একটু বেশি, মানে হলে কি পেশেন্টের ডায়াবেটিস হইতে পারে, যেটা একটা ভাব ডায়াবেটিসের ভাব আছে, তখন সেটাকে কি বলা হয়? আইজিটি বলি, আইজিএফ বলি, তাই না? ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স মানে কি? যদি পোস্টপান্ডিয়াল ডায়াবেটিস, পোস্টপান্ডিয়াল গ্লুকোজ যদি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, মনে করেন পোস্টপান্ডিয়াল গ্লুকোজটা যদি আমার একটু বেশি থাকে, ঠিক আছে, নর্মালের থেকে, মনে করেন যে কত বেশি থাকবে? কারণ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, মনে করেন খাওয়ার 2 ঘন্টা পরে আমার আমি আরবিএসটা পাইলাম 7.8 থেকে 11, খাওয়ার 2 ঘন্টা পরে আমি আরবিএসটা পেলাম 7 আমার আপনাকে আমার ডায়াবেটিস নাই, আমি এখন প্রেগনেন্ট না, এখন আমার মনে করেন আমি আমার আরবিএস ওজিডিটি করেছি, খাওয়ার 2 ঘন্টা পরে আমার ডায়াবেটিসটা ধরেন পাইলাম 10, অথবা আমি আমার আরবিএসটা পাইলাম খাওয়ার 2 ঘন্টা পরে আমার 10 অথবা 9 অথবা হলো কি 8, তার মানে কি 7.8 থেকে 11 এর মধ্যে। তাহলে এটাকে আমি বলতে পারবো না এটা ডায়াবেটিস, তাই না? কারণ খাওয়ার 2 ঘন্টা পরে আমার কত হওয়ার কথা ছিল? 11 এর বেশি হলে আমি তাকে ডায়াবেটিস বলতে পারবো, তাই না? আমরা তো এটা জানি 11 বেশি হতে হবে। কিন্তু 7.8 থেকে 11 এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, 7.8 থেকে 11 এইটাকে কিন্তু আমার প্রি
বলা হয়, কি বলা হয়, আইজিটি বলা হয়, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, তাই না? 7.8 থেকে 11। দেখেন এটাকে নন প্রেগনেন্টের ক্ষেত্রে এটাকে বলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর যখন খাওয়ার 2 ঘন্টা পরে আমি 7.8 থেকে 11 পাইতেছি, ঠিক সেইটাকে আমার প্রেগনেন্সিতে কি বলা হয়, জিটিএম। দেখেন আপনার কোশ্চেন ঘুরায় বলতে পারে যে জিটিএম এ আমি যে ভ্যালুটা পাইতেছি 7.8 থেকে 11, এটাকে আমি একটা নন প্রেগনেন্ট স্টেটে এটার নাম কি হবে? এটা কি নাম কি হবে? নন প্রেগনেন্ট স্টেটে যদি আমি 7.8 থেকে 11 পাই, তখন এটার নাম কি হবে? ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর যখন একটা পেশেন্টের আমি 11 এর বেশি পাইতেছি, আমার ক্ষেত্রে যদি আমি 11 এর বেশি পাই খাওয়ার 2 ঘন্টা পরে, তাহলে আমার কি ডায়াবেটিস। আর প্রেগনেন্সিতে তাকে কি বলবো? ডিপ। প্রেগনেন্সিতে তাকে বলবো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি। জিনিসগুলো বুঝতেছেন? আসতে পারে কিন্তু যে প্রেগনেন্সিতে আমি যেটাকে আমি ডায়াবেটিস বলতেছি সেটাকে আমি নন প্রেগনেন্টে কি বলতে পারি, যেটাকে আমি প্রেগনেন্সিতে জিডিএম বলতেছি সেটাকে নন প্রেগনেন্টে কি বলতেছি, খাওয়ার 2 ঘন্টা পরে যেটা সেটাকে বলতেছি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এখন চলে আসেন ফাস্টিং এ। খাওয়ার খাওয়ার আগে ফাস্টিং এ আমি কতটুকু বলছি যে আমার 5.1 থেকে 6 কত ছিল, 5.1 থেকে ফাস্টিং ছিল 5.1 থেকে 6.9, তাই না? ফাস্টিং ছিল 5.1 থেকে 6.9 পর্যন্ত, আমি বললাম জিডিএম 5.1 থেকে 6.9, এতটুকু পর্যন্ত আমি জিডিএম বলতেছি, ঠিক আছে? জিডিএম বলতেছি। আমার নন প্রেগনেন্ট স্টেটে আমার 5.5 এর নিচে যদি ফাস্টিং, আমার যদি এখন আমি খালি পেটে একটা ডায়াবেটিস করাই 5.5 এর নিচে থাকে, তাহলে আমার ডায়াবেটিস নাই। কিন্তু আমার আরবিএস যদি এমন থাকে খালি পেটে 5.5 থেকে 6.9, যেটা জিডিএম এ আমি ফাস্টিং, এই ফাস্টিংটা পাইলে আমি জিডিএম এ ডায়াবেটিস বলতেছি। কিন্তু আমার ক্ষেত্রে যদি আমি এই ডায়াবেটিসটা পাই, এই আরবিএসটা পাই 2 ঘন্টা পর, আমি কি বলবো? ডায়াবেটিস। ডায়াবেটিস না। কিন্তু আমি কি বলতে পারবো? ডায়াবেটিস নাই বলতে পারবো না। আমি এটাকে কি বলবো? আইজিএফ। জাস্ট এই জিনিসটা আপনি এখানে একটু লিখে রাখেন। এই দেখেন আমি একটু বুঝাই। এই যে আমার ফাস্টিং ব্লাড প্লাজমা গ্লুকোজ যেটা 5.1 থেকে 6.9, এটা তো প্রেগনেন্ট, তাই না? সে জিডিএম। এটা যদি নন প্রেগনেন্ট হয়, এই ফাস্টিং প্লাজমা গ্লুকোজটার নাম হবে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বা আইজিএফ বা আইএফজি। আর এই যে 2 ঘন্টা পরে যেটা 8.5 থেকে 11, এটাকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, আইজিটি, নন প্রেগনেন্টে। এতটুকু ক্লিয়ার হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো সময় এখান থেকে কোশ্চেন দেবে এবং খুবই প্যাচের, বুঝলে ইজি, না বুঝলে প্যাচের, ঠিক আছে? কারণ এগুলো একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আপনার ডায়াবেটিস সম্বন্ধে কিন্তু, ঠিক আছে? জিডিএম পড়তে হইলে। মানুষ আরো কমে যেতেছে, আমি কি বেশি কঠিন করে পড়াই দিচ্ছে আপনাদের? আচ্ছা যাই হোক, পড়ালে পড়াই, কিছু করার নেই। আচ্ছা, আমি কি বলছি যে আমার জিডিএম এর ক্ষেত্রে কমপ্লিকেশন তেমন কিছু হইতে পারে না, ম্যাক্রোজোমিক বেবি হইতে পারে বা পলিহাইড্রামনিয়াস হইতে পারে। কিন্তু যদি আমার ডায়াবেটিস হয়, প্রেগন্যান্সির আগে থেকে ডায়াবেটিস থাকে, তার ক্ষেত্রে কিন্তু আমার খুবই খারাপ কমপ্লিকেশন, কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার খুব বেশি। আচ্ছা, একবার যদি আপনি জিডিএম ডায়াগনোসিস করে ফেলতে পারেন, মনে করেন 24 থেকে 28 সপ্তাহে আপনি তার জিডিএম ডায়াগনোসিস করে ফেলছেন, তাহলে কি আপনি তাকে প্রত্যেক ট্রাইমেস্টারে তাকে আবার ওজিটিটি করতে দিবেন? কেন করতে দিবেন? যখন একবার আমার ডায়াগনোসিস হয়ে গেছে, আমার তো তাকে ওজিটিটি করতে দেওয়ার দরকার নাই, তাই না? তাকে তো আমার ওজিটিটি করতে দেওয়ার দরকার নাই। আমি আবার যদি আনকন্ট্রোল হয়, তখন আমি তাকে ওজিটিটি করতে দিব, তাই না? তাকে আমরা নরমাল আলট্রাসোনোগ্রাফি করতে দিব, রুটিন ইনভেস্টিগেশন করতে দিব, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, এইচবিএনসি এগুলো করতে, সরি কি বলে কি, এইচবিএসএস এগুলো করাবো আমার জিজিএম এর ক্ষেত্রে। এছাড়া আমি পেশেন্টকে কি বলবো, জিজিএম এর পেশেন্টকে যদি তার আমি তাকে মেডিকেল নিউট্রিশন থেরাপি দিব, মানে হলে তাকে কি করব, আমি তাকে দেখেন ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাকে আমার দেখেন এখানে বলা আছে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি ডে নরমাল ওয়েট পিপলের ক্ষেত্রে, যেটা হলে 1200 থেকে 1800 কিলো ক্যালোরি হয়ে যাবে ওভারওয়েট ওমেন। 263 নাম্বার পেজে উপরে দেখেন লেখা আছে, ক্যালোরিগুলো মনে রাখবেন কতটুকু ক্যালোরি। যদি আমার নরমাল মহিলার ক্ষেত্রে 2000 থেকে 2500 কিলো ক্যালোরি খাইতে দিতে পারবো না, যখন ওভারওয়েট হয়ে যাবে তখন 1200 থেকে 1800 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট শুড বি 40 থেকে 50% অফ টোটাল ক্যালোরি, ঠিক আছে? এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট গোল করেন, আমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাইতে দিব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো কি আমার, আচ্ছা আমার টার্গেট ভ্যালু কতটুকু, টার্গেট ভ্যালু ফাস্টিং ব্লাড গ্লুকোজ কতটুকু রাখতে হবে? আমার হলো টার্গেট ভ্যালু আমি মনে রাখতাম 6, 7, 8 দিয়ে, 6, 7, 8 নাকি 5, 6, 7, খালি ভুলে যাই কি যে হবে আমার ব্রেনটা, এত কেন ভুলে যাই, খালি ভুলি খালি ভুলি খালি ভুলি।
আচ্ছা এখানে লেখা আছে না। আচ্ছা টার্গেট ভ্যালু কতটুকু? টার্গেট ভ্যালু হলে কি আমার খাবার আগে থাকতে হবে 5.3 এর নিচে। 5 6 7 দিয়ে মনে রাখবো, 5 6 7, 5 6 7 দিয়ে মনে রাখলেই হবে। 1 ঘন্টা পরে হলে কি 7.8 এর নিচে, 2 ঘন্টা পরে 6.7 এর নিচে, ঠিক আছে। আর এইচবিএনসি হলে 6 এর নিচে থাকতে হবে। এত কিছু এত মনে রাখা লাগবে না, আমি যেটা কই এটা মনে রাখেন। দাঁড়ান তো আমার খাতা কই গেল, তো মনে রাখলে তো পাগল। 5 6 7 দিয়ে মনে রাখবেন যে খাবার খাবার আগে 5 এর নিচে, খাবার 2 ঘন্টা পরে হলে গিয়ে আমার 7.8 এর নিচে, আর হলে গিয়ে এইচবিএনসি হলে 6 এর নিচে। তিনটা জিনিস 5 6 7। 5 খাবার আগে 5 এর নিচে, খাওয়ার পরে হলে গিয়ে 6.7 এর নিচে, আর খাবার 2 ঘন্টা পরে, আর এইচবিএনসি থাকতে হবে 6 এর নিচে। এটা হলো আমার টার্গেট ভ্যালু। এইটুকু টার্গেট ভ্যালু আমাকে প্রেগন্যান্সিতে মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা এখন যদি কোনো পেশেন্টের মনে করেন যে পেশেন্টের আগে ডায়াবেটিস ছিল, তখন ওইসব পেশেন্টের ক্ষেত্রে তো আমাকে মানে জানতে হবে যে পেশেন্টের হলো কি আমার কনজেনিটাল ম্যালফরমেশন ডায়াগনোস হইতেছে কিনা। এই জন্য কিন্তু আমাকে স্ট্রিক্টলি প্রিনেটাল ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে। স্ট্রিক্টলি প্রিনেটাল ডায়াগনোসিস করতে হবে। এই যে এগুলো আপনারা পড়লেই পাবেন, ভিতরে সব পাবেন। আমি কিন্তু একবারে বলে দিতেছি আপনাকে সিরিয়ালি, আপনি যখন পড়বেন তখন এগুলো সব পাবেন। আমার কি কি আমি পাবো সেটা আপনি সব পড়বেন, ডায়াবেটিসে কিচ্ছু বাদ দিবেন না, প্রত্যেকটা জিনিস পড়তে হবে। আমি যেটা বললাম যে কি কি পাবো আমি, কি কি আমি ফিটাল সার্ভেলেন্সটা কিভাবে করব, মানে হলো কি আমি পেশেন্টকে একদম 11 সপ্তাহ থেকে শুরু করব, যে আমার আমার জেনেটিক আলট্রাসোনোগ্রাফি আছে একটা, ওইটা করতে পারি। তারপর হলো কি আমি 14 সপ্তাহে গিয়ে মেটার্নাল সেরাম আলফা ফেটোপ্রোটিন করতে পারি। তারপর হলো কি আমি তার কোরিনিক ভিলাস স্যাম্পলিং করতে পারি। তারপর হলো কি পেশেন্টের আমি ইয়া করব, যে কত সপ্তাহে, এগুলো আছে সবকিছু, হ্যাঁ আপনাদের বই আছে। আপনি ইয়ে করবেন, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করব, ইয়া করব 18 থেকে 20 সপ্তাহের মধ্যে করব হলে কি আমি ফিটাল অ্যানোমালি স্ক্যান, 24 সপ্তাহ পরে ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সবই কিন্তু করতে হবে, কারণ যেহেতু কনজেনিটাল ম্যালফরমেশনের চান্স থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন হলে কি জিটিএম এ কেন পলিহাইড্রামনিয়াস হইতেছে, এটা একটা কোশ্চেন আপনাদের আসতে পারে। পলিহাইড্রামনিয়াস হয় কারণ হলে কি প্লাসেন্টাটা বড় থাকে, বড় প্লাসেন্টা, এবং হলে সারফেস এরিয়া বেশি। যেহেতু অনেক বড় প্লাসেন্টা, এই জন্য অনেক বেশি সারফেস এরিয়া, এখান থেকে হলে কি উজিং হয় বেশি। আরেকটা জিনিস কারণ কি, আরেকটা জিনিস কি, যে বাচ্চা হলে গিয়ে আমার তো বাচ্চার তো অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ খাইতেছে, এই জন্য বাচ্চা গ্লুকোজের কারণে অতিরিক্ত ডায়াবেটিস হইতেছে। তো এই জন্য বাচ্চারও তো আপনার ডায়াবেটিক কন্ডিশন পেটের ভিতরে, যার বেশি ডায়াবেটিস সেসব পেশেন্টটা বেশি বেশি ইউরিন করে না। তো বাচ্চারা যেরকম অতিরিক্ত গ্লুকোজ খাওয়ার কারণে সে ডায়াবেটিসে অতিরিক্ত ইউরিন করতেছে, পেটের মধ্যে পানি বেড়ে যেতেছে। তাহলে দুইটা কারণে আমার পলিহাইড্রামনিয়াস হচ্ছে, একটা হলো বাচ্চা অতিরিক্ত ইউরিন করতেছে, আর একটা হলো কি আমার বিগ প্লাসেন্টা বিগ সারফেস এরিয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ইউরিনারি আমি কেন করব, কারণ হলো যে আমি বলছি যে অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া হওয়ার চান্স বেশি থাকে, কারণ ক্যান্ডিডিয়াসিস বা যে কোনো আমার ইনফেকশন হওয়ার চান্স বেশি তো ডায়াবেটিসে, যে কারণে আমাকে ইউরিনারি করতে হবে। এইচবিএনসি কিন্তু জিডিএম এ ম্যান্ডেটরি না, আমি বারবার বলতেছি এইচবিএনসি জিডিএম এ ম্যান্ডেটরি। আচ্ছা আপনারা একটা কোশ্চেনটা নিয়ে কথা বলতে বলছিলেন, আপনাদের যে একটা কোশ্চেন আসছিল যে আগের মহিলার হলে গিয়ে আগের বার তার জিডিএম ছিল, এইবার সে আপনার কাছে একজন বলতেছে ফার্স্ট ট্রাইমেস্টারে, একজন সেকেন্ড ট্রাইমেস্টারে, যে ট্রাইমেস্টারে আসুক না কেন আপনি তাকে তো অবশ্যই ওজিডিটি করতে দিবেন। আপনি তাকে ওজিডিটি করতে দিবেন যে তার এইবারও তার ডায়াবেটিস আছে কিনা জানার জন্য, ঠিক আছে। যদি আমার এইচবিএনসির ভ্যালু কিন্তু এখানে নাই, কারণ এটা তো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি না। যদি ডায়াবেটিস ইন প্রেগনেন্সি হয়, যদি পেশেন্ট কেমন বলতো যে আগে থেকে পেশেন্টের ডায়াবেটিক, কোশ্চেনে যদি এমন থাকতো, এখানে যদি এমন করে না বলতো যে পেশেন্ট আগে থেকে জিটিএম, এরকম যদি না বলতো, আর যদি বলতো যে পেশেন্ট আগে থেকে ডায়াবেটিস এখন সে প্রেগনেন্ট হয়েছে, তখন আপনি এইচবিএনসি বলতেন। যদি এখানে বলে থাকে যে পেশেন্ট আগের বার জিটিএম এখন তার আপনার কাছে আসছে, তাহলে আপনি কি টেস্ট করবেন, তাহলে আপনি কিন্তু ওজিডিটি করবেন, আপনার এইচবিএনসি করার নিড নাই। আচ্ছা এখন হলো কি আমি যে বারবার আপনাকে বলতেছি জিডিএম এ এইচবিএনসি করাটা এতটা ম্যান্ডেটরি না, এবং জিডিতে কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স কম থাকে। তাহলে এখন আপনার কোশ্চেন আসে যে কেন জিডিএম এ কেন কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স কম, কারণ হলো জিডিএম এর ক্ষেত্রে আপু দেখেন আমার জিডিএম
জিডিএমটা হচ্ছে কিন্তু 6 সপ্তাহ মানে হলে 6 মান্থসে পরে, মানে হলে কি আমার 20 থেকে 24 সপ্তাহ যখন প্লাসেন্টা ফুললি ডেভেলপড হইতেছে তখন কি আমার জিডিএম ডেভেলপড হইতেছে। কিন্তু আমার কনজেনিটাল অ্যানোমালি হইতে হলে তো ফার্স্ট ট্রাইমেস্টারে কাহিনী হইতে হবে, তাই না? আমার বাচ্চার যে জিনিসপত্রগুলো আমার কনজেনিটাল যখন ফিটোটক্সিসিটি যেগুলা, এগুলো তো ফার্স্ট ট্রাইমেস্টারে যদি কোনো প্রবলেম হয় তখন আমার হলে কি কনজেনিটাল ম্যালফরমেশন হয়। কিন্তু জিডিএম এ তো আমার প্যাথোফিজিওলজি স্টার্ট হইতেছে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে, তাহলে কি আমার কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স আছে জিডিএম এ? নাই। কিন্তু যার ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, আগে থেকে তার ডায়াবেটিস, গ্লুকোজ একটা ফিটোটক্সিক জিনিস, আগে থেকে তার গ্লুকোজ বেশি, ফিটোটক্সিসিটি হইতেছে, তখন তার কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স আছে। এবং আমার ডিপের ক্ষেত্রে কনজেনিটাল ম্যালফরমেশন হওয়ার চান্স বেশি দেখে আমি এডভান্সে করতেছি। আচ্ছা, আপনার এই যে জিডিএম এর ক্ষেত্রে কিন্তু নরমালি পেশেন্টের সেরকম কোনো ইনফেকশন হয় না ইউরিনারি ইউটিআই ছাড়া। কিন্তু যদি ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি হয় ওইসব পেশেন্ট কিন্তু সিভিয়ার ক্যান্ডিডিয়াসিস, তারপর অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া, রিকারেন্ট ইউটিআই এগুলো নিয়ে আসে, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ম্যানেজমেন্টের ভিতরে ঢুকে যেতেছি। আচ্ছা, আরো কিছু বলতে চাইছিলাম, কমপ্লিকেশন গুলা প্রত্যেকটা কেন কোন কমপ্লিকেশন হয় এগুলো জানতে হবে, ঠিক আছে? ইফেক্ট অফ প্রেগন্যান্সি অন ডায়াবেটিস, প্রেগন্যান্সি অন ডায়াবেটিস, আচ্ছা এটা বলতে চাইছিলাম যে ডায়াবেটিসের উপর প্রেগন্যান্সির কি ইফেক্ট। এই দেখেন এখানের মধ্যে কি হয়, ওই যে যেটা আমি বলছিলাম অ্যাক্সিলারেটেড স্টারভেশন, মানে কি দেখেন, মা যখন একটু কম সময় না খেয়ে থাকবে, মনে করেন অ্যাক্সিলারেটেড স্টারভেশন, অল্প সময় যদি সে না খেয়ে থাকে, শর্ট পিরিয়ড অফ স্টারভেশনে তার কিটোঅ্যাসিডোসিস হয়ে যায়। কারণ কি, আমি আপনাকে কি বলছি, মা তো নিজের গ্লুকোজ ইউজ করবে না, এখন অল্প সময় না খেয়ে রয়েছে, তার যে একটা স্টোর গ্লুকোজ আছে সে তো এটাকে তার বাচ্চার জন্য রেখে দিবে। সে কি করবে, অল্প কতক্ষণ না খেয়ে আছে, এখন তার গ্লুকোজ দরকার, সে কি করবে, তার ফ্যাট ভাঙা শুরু করবে, সে তার লিপিড ভাঙা শুরু করবে। লিপিড ভাঙলেই তো আমার কিটোন বডি তৈরি হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। তাহলে অল্প সময় অ্যাক্সিলারেটেড স্টারভেশন মানে হলো কি, অল্প সময় স্টারভেশনের কারণেই তার কিটোঅ্যাসিডোসিস হয়ে যায়। মা অল্প সময় না খেয়ে আছে কারণ তার বডিতে তখনই লিপোলাইপোলিসিস স্টার্ট হয়ে যাবে, কিটোন বডি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? মা বাচ্চার জন্য গ্লুকোজ রেখে দিবে, ঠিক আছে, এবং ফুয়েল নিবে ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে, কিটোন বডি থেকে, তখন কিটোন বডি তৈরি করবে। এই জন্য কিন্তু প্রেগন্যান্সিতে আপনার কিটোঅ্যাসিডোসিস খুব ইজিলি কিটোঅ্যাসিডোসিস হয়ে যায়, ঠিক আছে? এই কথাগুলো এখানে আমাদের বলছে। এবং হলে কি আমার প্রথম ট্রাইমেস্টারে যদি ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি কারো যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, ফার্স্ট ট্রাইমেস্টারে যদি ডিপ থাকে, তখন তাদের ক্ষেত্রে যে হাইপারমেসিস, অনেক বেশি বমি করতেছে, তখন ইজিলি আপনার কিটোঅ্যাসিডোসিস হয়ে যাবে। এছাড়া হলে কি আমার প্রেগন্যান্সিতে যে রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, করোনারি আর্টারি নিউরোপ্যাথি, এগুলো আরো খারাপ হয় প্রেগন্যান্সিতে, ঠিক আছে? এগুলো এই যে ভাস্কুলার চেঞ্জেস গুলো, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, কোনোগুলোই কিন্তু জিডিএম এ হয় না। এগুলো সবগুলো ডায়াবেটিস ইন প্রেগন্যান্সি, ডিপের ক্ষেত্রে, আগে থেকে যাদের ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে। জিডিএম এ আপনার এই ভাস্কুলার রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি হওয়ার চান্স আছে, এত দূর পর্যন্ত যাবে কখন? সময় তো নাই, অল্প কতক্ষণের জন্যই তো তার ডায়াবেটিস হয়েছে, এটা একটা ট্রানজিয়েন্ট ডায়াবেটিস, তাই না? এখানে এত খারাপ পর্যায়ে যাবে না। এগুলো যাদের হবে তাদের হলে আগে থেকে ডায়াবেটিস আছে। এখানের মধ্যে আপনার যে চ্যাপ্টারটাতে আসলে উচিত ছিল ডায়াবেটিসটাকে, জিডিএমটাকে এবং ডায়াবেটিস ইন প্রেগন্যান্সিকে আলাদা করে বলা, যেটা না করে তারা একদম থরলি সবকিছু লিখে দিচ্ছে, এই জন্য কনফিউজ লাগে, ঠিক আছে পড়লে। তো আপনি যদি একটু আলাদা করে পড়েন আপনার জন্য ইজি। ইফেক্টস অফ ডায়াবেটিস অন প্রেগন্যান্সি, ডায়াবেটিসের প্রেগন্যান্সির উপর কি ইফেক্ট, মায়ের উপর কি ইফেক্ট, বাচ্চার উপর কি ইফেক্ট। মায়ের উপর দেখেন সে অ্যাবর্শন করে, কিভাবে অ্যাবর্শন করে, কারণ হলে কি, ওই যে ফার্স্ট ট্রাইমেস্টারে গ্লুকোজ বেশি, গ্লুকোজ নিজেই একটা ফিটোটক্সিক, সে হলে কি আমার বাচ্চাকে মেরে ফেলে, পিটাম লেবার করে ফেলে, ইনফেকশন পলিহাইড্রামনিয়াসের কারণে। হ্যাঁ, অতিরিক্ত বেশি পানি পেটের মধ্যে, হ্যাঁ অতিরিক্ত বেশি পানি, অতিরিক্ত ইনফেকশন হইতেছে, ইনফেকশন তো একটা কারণ প্রমের পিটাম লেবারের, তাই না? ট্রিগার করতেছে পিটাম লেবারটাকে। তারপর দেখেন ইনফেকশন, তারপর কত পার্সেন্টেজ গুলো দেখেন, পিটাম লেবার 26%, প্রিএক্লাম্পসিয়া 25%, পলিহাইড্রামনিয়াস কেন হয় বলছি দেখেন। মোস্ট ইম্পর্টেন্ট যদি হয় তাহলে দেখেন 50% পর্যন্ত পলিহাইড্রামনিয়াস। তাহলে যদি বলে সবচেয়ে মোস্ট কমন কমপ্লিকেশন কোনটা, তাহলে কিন্তু পলিহাইড্রামনিয়াস হবে, কারণ পলিহাইড্রামনিয়াস সবচেয়ে বেশি, দেখেন ম্যাটারনাল 50% পর্যন্ত। এগুলো একটু আপনারা বুঝে বুঝে পড়বেন এবং পড়ার সময় এসবি এগুলা, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি গুলো আপনারা পড়বেন, ঠিক আছে? হ্যাঁ, পাস্ট 20 উইকস অফ জেস্টেশনের ক্ষেত্রে নরমালি হয়ে থাকে, আমি বলছি রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি গুলো ডিপের জন্য ইম্পর্টেন্ট, জিডিএম এ কিন্তু অত রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি হয় না, ঠিক আছে? একটু ভিতরে পড়বেন, সবগুলা কমপ্লিকেশন ইম্পর্টেন্ট। তারপর ডিউরিং লেবারে কি হইতেছে, আচ্ছা বাচ্চা বড়, তাহলে শোল্ডার ডিস্টোসিয়া মানে ঘাড় আটকা যাবে, ঘাড় আটকা যাবে, শোল্ডার ডিস্টোসিয়া, এটা গোল করেন। মোস্ট ইম্পর্টেন্ট কমপ্লিকেশন ডিউরিং লেবার কি হইতে পারে, শোল্ডার ডিস্টোসিয়া।
তারপর হলে গিয়ে বাকিগুলো পড়বেন, যেগুলো আমি এসবি আসতে পারে ওগুলো বলে দিচ্ছি। ফিটাল নিউনেটাল হ্যাজার্ডের মধ্যে মিটাল ম্যাক্রোজোমিয়া, যেটা আমি বলছি। কেন ম্যাক্রোজোমিয়া হয়? কারণ বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স, বডিতে ইনসুলিনের পরিমাণ বেশি। ইনসুলিনের একটা ইম্পর্টেন্ট জিনিস, ইনসুলিন একটা কেমন হরমোন? অ্যানাবলিক হরমোন। ইনসুলিন কি কোনো কিছু ভাঙে না, কোনো ক্যাটাবলিক করে না, খালি অ্যানাবলিজম করে, খালি অ্যানাবলিজম করে। অতিরিক্ত পরিমাণ কি করে লিপিডকে জমা করবে, সে তো সবকিছু করে জমা করে, সবকিছু তৈরি করে। ইনসুলিন কি করবে? সবকিছু অ্যানাবলিজম, সবকিছু তৈরি করে, কোনো কিছু ভাঙে না। তখন যেহেতু ইনসুলিনের পরিমাণ বেড়ে গেল, সেগুলো ফ্যাট গুলো নিয়ে খালি বাচ্চার শরীরে ডিপোজিট করতে থাকবে, সাবকিউটেনিয়াস টিস্যুতে। বাচ্চার সাবকিউটেনিয়াস টিস্যুতে ফ্যাট ডিপোজিট করতে থাকবে। বাচ্চা বড় হয়ে যাবে এবং বাচ্চার হলে গিয়ে আপনার ম্যাক্রোজোমিয়া হবে। এই যে বাচ্চা বড় হবে এবং কি হয়, বাচ্চার ঘাড়ের মধ্যে গিয়ে মেনলি ফ্যাট, অনেকগুলো ফ্যাট জমে। তখন হেড এবং ঘাড়, শোল্ডার ইজ টু হেডের এই জায়গার মধ্যে, বাচ্চার ঘাড় বলতে মানে এই জায়গাটা, এই জায়গাটা আছে না শোল্ডার, যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে এরকম ফুলে যাবে। এই যে এই জায়গাটা ফুলে যায়, এটা হলো শোল্ডার এবং ঘাড়ের মধ্যে তার হলে গিয়ে যে রেশিওটা ছিল এটা বেড়ে যায়। এস ইজ টু এইচ রেশিও, শোল্ডার ইজ টু হেড রেশিও, এস ইজ টু এইচ রেশিওটা বেড়ে যায়। এই তখন হলে কি আমার ম্যাক্রোজোমিয়া হয়। এই ম্যাক্রোজোমিয়াটা হয় এবং এই যে আমার ম্যাক্রোজোমিয়া হইতেছে, শোল্ডার ইজ টু হেড রেশিও বেড়ে যেতেছে, এটাকে বলে প্যাডারসন হাইপোথিসিস। একটু লিখে রাখেন, প্যাডারসন হাইপোথিসিস। যদি আপনাদের পরীক্ষা আসে। এছাড়া কি হয়, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এবং গ্রোথ ফ্যাক্টর 2 এগুলোও কিন্তু ইনভলভ থাকে, ঠিক আছে, এগুলো ইনভলভ থাকে। কিন্তু মেইন কারণ হলে কি আমার ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া, হ্যাঁ, এবং ফিটাল ইনসুলিন, ইনক্রিজ সিক্রেশন অফ ফিটাল ইনসুলিন। এই দেখেন, ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া, তখন হলে কি আমার ইনক্রিজ সিক্রেশন অফ, তাহলে বাচ্চারও হাইপারগ্লাইসেমিয়া, তখন ফিটাল ইনসুলিন তৈরি হইতেছে, কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন হইতেছে এবং বাচ্চার ওই যে ইনসুলিনটা কি করতেছে, গিয়ে আমার জমায় ফেলতেছে বডিতে, ঠিক আছে, মানে বাচ্চার সাবকিউটেনিয়াস টিস্যুতে গিয়ে আমার ফ্যাট জমায় দিতেছে। কত বেশি গেলে, 4 কেজির বেশি হলে আমি ম্যাক্রোজোমিয়া বলতেছি। 40 থেকে 50%, এটাই মোস্ট কমন এসবি আসলে। কনজেনিটাল ম্যালফরমেশন তো 6 থেকে 10% ক্ষেত্রে। কেন কনজেনিটাল ম্যালফরমেশন হতে পারে? ইম্পর্টেন্ট কজগুলো পড়বেন, কজগুলোকে 3টে স্টার দেন। এই যে জেনেটিক সাসেপ্টিবিলিটি, হাইপারগ্লাইসেমিয়া, অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলিজম, কিটোন বডি এক্সেস, সোমাটামেডিন, এগুলো একটু পড়তে হবে, ঠিক আছে। আপনার এসবি না আসলেও এখান থেকে আপনার ইয়ে আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তারপর হলো গিয়ে আর্লি ডিটেকশন অফ ফিটাল অ্যানোমালি কিভাবে করতে পারে, ওই যে জিবিএমসি বলছিলাম না, ওইটাই। আচ্ছা, এখানে যে আপনার একটা বক্স আছে, টেবিল 2.7 ইনফিনিটি স্টার, যদি আপনার আসে মেজর, দেখেন এখানে কিন্তু দেখেন ডিপের কথা বলছে, মেজর বার্থ ডিফেক্টস ইন ইনফ্যান্টস অফ ডায়াবেটিক মাদার, বলে নাই কিন্তু জিডিএম বলছে, জিডিএম এ কনজেনিটাল ম্যালফরমেশন হয়ই না বলতে গেলে, এটা হয় ডায়াবেটিক মাদারদের ক্ষেত্রে যারা আগে থেকে ডায়াবেটিক। তাহলে এখানে যদি আপনার প্রত্যেকটাই মুখস্থ করবেন, এখানে যদি আপনার এসবি আসে যে আপনার কোন মোস্ট কমনলি কোন সিস্টেমটাকে ইনভলভ করে, সেটা হলো সিবিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে মোস্ট কমনলি ইনভলভ করে, ঠিক আছে। কার্ডিওভাস্কুলার যে অ্যানোমালিগুলো, এই অ্যানোমালিগুলোই মেইনলি হয়ে থাকে ডায়াবেটিক মাদারের ক্ষেত্রে, এখান থেকে একটা এসবি আসতে পারে। এছাড়া বার্থ ইনজুরি হতে পারে, কি ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে, আইজিআর হতে পারে, ফিটাল ডেথ হতে পারে, কেন হাইপোক্সিয়া এবং হলো কি আল্লাহ, ও মাই গড, আমার মোবাইল বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা হলো কি আমার, হ্যাঁ হ্যাঁ, অনেক দিতে আসলো আর এখন আমার মোবাইল বন্ধ হয়ে যেতেছে। এখানে কি চার্জের ব্যবস্থা করা যাবে? ওইখানে বন্ধ হয়ে যেতে 5% হয়ে গেছে চার্জ। কয়বার বন্ধ করবো? এটা দিয়ে শেষ করে ফেলতে চাইছিলাম, একটু চার্জের ব্যবস্থা করে দাও। আর অল্প একটু বাকি আছে, 5 মিনিট, 5 মিনিটে শেষ হয়ে যাবে। 5 মিনিট তো থাকবে না, ওখানে চলে যাবো। জিডিএমটা শেষ করে দিই না, আরেকদিন আবার অল্প একটু জিডিএম এর জন্য রেখে দিব নাকি, জিডিএম শেষ করে ফেলবো। আচ্ছা, এখানে দেখেন কিছু ইম্পর্টেন্ট কথা আছে, যেমন ফিটাল ডেথ, হাইপোক্সিয়া এবং ল্যাকটিক অ্যাসিডোসিস হইতে পারে, ঠিক আছে। বাচ্চা কেন মারা যায়? আচ্ছা, বাচ্চা মারা যাওয়া নিয়ে একটা কথা আছে আবার। আপনার কিন্তু আনএক্সপ্লেইনড আইওডি হয়ে যায় বাচ্চাদের, হ্যাঁ, আনএক্সপ্লেইনড আইওডি হয়ে যায় কেন? হাইপোক্সিয়ার কারণে। যদি সিঙ্গেল বেস্ট আসে আপনার, আপনার কেন হয়? আচ্ছা, কেন আমার হইতেছে হাইপোক্সিয়া?
সমস্যা হয় যে এই যে ক্রনিক ম্যাটারনাল হাইপারগ্লাইসিমিয়া, ক্রনিক